আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় 19তম নিবন্ধন বা নবম শিক্ষক নিবন্ধন ব্যবসায় শিক্ষা পার্ট 5। এর আগে আমরা 4টি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাস আমরা 34 নম্বর থেকে সলভ করব। 34 নম্বরের যে ম্যাথটি রয়েছে আমাদের, 34 নম্বরের রয়েছে আমাদের একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় কোনটি? অব্যবসায়ী প্রতিষ্ঠানে সাধারণত দুই ধরনের আয় থাকে। একটি হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর একটি হচ্ছে মূলধন জাতীয় আয়। আমাদের এই দুই ধরনের আয় থেকে যে কোনো কোশ্চেন হতে পারে। এখানে আমাদের যেমন হয়েছে অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় কোনটি, এরপরে আমাদের বলতে পারে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয় কোনটি। আমাদের মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয়গুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। অব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় এখানে বলছে অনুদান, অর্জিত মুনাফা, উইলকৃত ধন দৌলত, আজীবন সভ্যের চাঁদা। ঠিক এর ভিতরে আমাদের মূলধন জাতীয় যে আয়গুলো রয়েছে, এই আয়গুলো আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো। মূলধন জাতীয় আয়ের মধ্যে রয়েছে অনুদান, দান, তারপর রয়েছে আজীবন সভ্যের চাঁদা, উইলকৃত ধন দৌলত, বিশেষ তহবিলে অনুদান, সম্পদ বিক্রয়। মুনাফা জাতীয় আয়গুলোর মধ্যে যে আয়গুলো রয়েছে, এই আয়গুলো আমরা টানা মুখস্থ রাখবো। মুনাফা জাতীয় আয়গুলোর মধ্যে রয়েছে চাঁদা, এরপর প্রবেশ ফি, ভর্তি ফি, আহ প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ অথবা অর্জিত সুদ, এরপর রয়েছে লকার ভাড়া, এরপর রয়েছে খাজনা, এরপর রয়েছে চরণ কর। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার। মুনাফা জাতীয় আয় হচ্ছে আমাদের, মুনাফা জাতীয় আয় হচ্ছে আমাদের অর্জিত সুদ। এখানে বলছে অনুদান, অনুদানটা আমাদের হচ্ছে মূলধন জাতীয় আয়। এই জন্য এই কোশ্চেনের উত্তর অনুদান হবে না। ঋণকৃত ধন দৌলত, ঋণকৃত ধন দৌলত আমাদের মূলধন জাতীয় আয়। এজন্য আমাদের এই কোশ্চেনের উত্তর এটাও হবে না। আজীবন সভ্যের চাঁদা, এটাও আমাদের মূলধন জাতীয় আয়। এজন্য এটাও আমাদের হবে না। এখানে আমাদের একটি রয়েছে অর্জিত সুদ, অর্থাৎ এই এন্ট্রিগুলোর মধ্যে চাঁদা, প্রবেশ ফি, ভর্তি ফি, প্রাপ্ত সুদ, অর্জিত সুদ, লকার ভাড়া, খাজনা, চরণ কর, এই এন্ট্রিগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে এটাকে আমরা মুনাফা জাতীয় আয় ধরবো। এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে মূলধন জাতীয় আয় ধরবো। এভাবে আমরা A to Z ভালোভাবে একটি প্রশ্নের সাহায্যে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। যেখানে এখান থেকে আমাদের যদি আমরা একটি করতাম, তো অর্জিত সুদ, তাহলে আমাদের পরীক্ষায় যদি লকার ভাড়া, চরণ করে এগুলো আসতো তাহলে পারতাম না। অর্থাৎ একটি প্রশ্নের সাহায্যে আমরা যাতে অসংখ্য উত্তর করতে পারি, এভাবে আমরা প্রত্যেকটি ম্যাথ ব্যাখ্যা সহ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পরের যে কোশ্চেনটা আমাদের রয়েছে, এর পরের কোশ্চেনটা রয়েছে নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়, অর্থাৎ হিসাব চক্রের ধাপ কোনটি নয়? রয়েছে নির্বাচন, যাচাইকরণ, লিপিবদ্ধকরণ, চেইনিকরণ। এই এন্টিটির মধ্যে কোনটি আমাদের হিসাব চক্রের ধাপ নয়? হিসাব চক্রের ধাপ সমূহ, আবশ্যিক ধাপ সমূহ আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো। এখান থেকে আমাদের প্রায় সময় কোশ্চেন হয়। হিসাব চক্রের আবশ্যিক ধাপ সমূহের মধ্যে রয়েছে লেনদেন সমূহ বিশ্লেষণকরণ, লেনদেন সমূহ বিশ্লেষণকরণ, লেনদেন সমূহ জাবেদাভুক্তকরণ, লেন খতিয়ানে খতিয়ানে স্থানান্তর, রেয়ামিল প্রস্তুতকরণ, তারপর রয়েছে সমন্বয়, দাখিলা, জাবেদাভুক্তকরণ এবং স্থানান্তর, সমন্বয় পরবর্তী রেয়ামিল প্রস্তুতকরণ, সমাপনী দাখিলা প্রদান এবং স্থানান্তর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, তারপরে হচ্ছে সমন্বিত রেয়ামিল প্রস্তুতকরণ। হিসাব চক্রের আবশ্যিক ধাপ, আমরা আবশ্যিক ধাপের ভিতরে আমরা এই 9টি এন্ট্রি ভালোভাবে মুখস্থ করব। আমাদের এই 9টি এন্ট্রির ভিতর থেকে যে কোনো একটি প্রশ্ন দিয়ে বলতে পারে
যে হিসাব চক্রের ধাপ কোনটি। এখানে আমাদের বলেছে নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়। আমরা এখানে দেখতেছি নির্বাচন। আমরা এখানে দেখতে পারতেছি যে হিসাব চক্রের ধাপ নয় কোনটি। লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ আমাদের হিসাব চক্রের একটি ধাপ। শ্রেণীকরণ। আহ শ্রেণীকরণও আমাদের হিসাব চক্রের একটি ধাপ। নির্বাচনও আমাদের হিসাব চক্রের একটি ধাপ। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে যাচাইকরণ। এই যাচাইকরণটা আমাদের হিসাব চক্রের ধাপের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের যাচাইকরণ। যাচাইকরণটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে আমাদের 36 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে, নিচ- একটি কোম্পানি নিবন্ধনের জন্য কয়টি দলিল ব্যবহার করা আবশ্যক। এই কোশ্চেনটা আমাদের আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় বিবিএ পরীক্ষায় কয়েকবার এসেছে। বলে এখানে আমরা নিচের কোনটি নিবন্ধনের দলিল হিসেবে একটি কোম্পানি নিবন্ধনের জন্য কয়টি দলিল দাখিল করা আবশ্যক। এখানে রয়েছে 6টি, 7টি, 4টি, 3টি। একটি কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধনের জন্য সংযুক্ত দলিল হলো 6টি। একটি কোম্পানি নিবন্ধনের জন্য সংযুক্ত দলিল 6টি। এই দলিল 6টির নাম আমরা মুখস্থ রাখবো। স্মারকলিপি বা পরিমেল বন্ধ, স্মারকলিপি বা পরিমেল বন্ধ, পরিমেল নিয়মাবলী, পরিচালকের নামের তালিকা, যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের সম্মতিপত্র, নিয়মাবলী পালনের ঘোষণাপত্র, নিজস্ব স্মারকযুক্ত দায়িত্ব পালনের সম্মতি। অর্থাৎ কোম্পানির জন্য সংযুক্তি দলিল হচ্ছে এই 6টি। এই 6টি দলিল আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো।